ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশি জিহাদকে আজ হাজির করা হবে আদালতে। ঢাকায় ৩ জনকে জিজ্ঞাসাবাদ। এমপির খণ্ডিত মরদেহের সন্ধানে ভারতের ২৪ পরগনায় পুলিশের উদ্ধার অভিযান। সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পত্তি ক্রোক ও ২৭ ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ আদালতের। দুদকের আবেদনে এই আদেশ। মূল্যস্ফীতি শুধু দেশের নয়, বৈশ্বিক সমস্যা। ১৪ দলের বৈঠকে প্রধানমন্ত্রী বললেন, দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছেই। আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই। অভিমান ভুলে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি ১৪ দল নেতাদের। দূর হবে সমস্ত ভুল বোঝাবুঝি, বললেন ওবায়দুল কাদের। ১৪ দলীয় জোট কোনো অবস্থাতেই কাউকে এখানে ইন করার ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করব না। যে দূরত্বের কথাটা বলা হোক, সেটা থাকবে না। আইএমএফ এর ঋণের ৩য় কিস্তি ছাড়ের সিদ্ধান্ত হচ্ছে না চলতি মাসে। বিষয়টি উঠছে না নির্বাহী বোর্ডের বৈঠকে। সহসাই অর্থ ছাড়ে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রেসিডেন্ট রইসি। শোকার্ত লাখো মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। ভারতে সিআইডির হাতে গ্রেফতার হওয়া জিহাদ হাওলাদার বাংলাদেশি অনুপ্রবেশকারী আজ তোলা হচ্ছে দেশটির বারাসাত আদালতে। কলকাতার পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার ভাঙড় এলাকায় আনোয়ারুল আজিম আনারের দেহাংশ ফেলা হয়েছে এমন তথ্য পেয়ে তল্লাশি শুরু করে সিআইডি। এ সময় জিহাদ হাওলাদার নামের এক অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে তারা, এমনটাই জানিয়েছে সিআইডি। অভিযুক্ত জিহাদকে বারাসাত আদালতে পাঠানো হবে এবং তার বক্তব্য যাচাই করতে পিসি রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি। এদিকে এমপি আনোয়ারুল আজিম আনারের খণ্ডিত মরদেহ উদ্ধারই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভারতে গ্রেফতার সিয়াম এবং বাংলাদেশে গ্রেফতার ৩ জনের স্বীকারোক্তি অনুযায়ী সেই চেষ্টাই চলছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে আসা ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর ৪ সদস্যের সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন ডিবি প্রধান। এর আগে টানা ৪ ঘন্টারও বেশি সময় ধরে বাংলাদেশে গ্রেফতার ৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতীয় পুলিশের ইন্টেলিজেন্স ব্যুরোর ৪ সদস্য। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে বিকাল ৩:৩০টার দিকে অন্তু কুমারের নেতৃত্বে বাংলাদেশে এসে পৌঁছান ভারতীয় ইন্টেলিজেন্স ব্যুরোর ৪ কর্মকর্তা। ভারতীয় দূতাবাস হয়ে ডিএমপির সদর দপ্তর, পরে বিকাল ৫:৩০টার দিকে পৌঁছান ডিবি কার্যালয়ে। সেখানেই ৪ ঘন্টারও বেশি সময় ধরে চলে বাংলাদেশের পুলিশের হাতে গ্রেফতার ৩ জনের জিজ্ঞাসাবাদ। ভারতীয় পুলিশ সদস্যদের কেউ কথা না বললেও ডিবি প্রধান জানান, ২ দেশে গ্রেফতারকৃতদের তথ্য যাচাই বাছাই করে আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারের চেষ্টা চলছে। এই যে অপরাধীর কথা শুনেছেন এবং পাশাপাশি ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। হত্যার রহস্য উন্মোচনে বাংলাদেশে গ্রেফতার ৩ জনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি ২ দেশের পুলিশের হাতে থাকা তথ্যের আদান প্রদান হয়েছে বলে জানান ডিবি প্রধান। আমাদের কাছে যে তথ্যগুলি তারা দিয়েছে, আমরা যে তথ্যগুলি আপনাদেরকে বলেছি, আসামি যে এখানে হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করেছে, আমাদের কাছে যে তথ্যগুলো যেভাবে দিয়েছে তারা তাদের কাছে স্বীকার করেছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল এবং মুস্তাফিজ নামে ২ জন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টাও চলছে বলে জানান ডিবি প্রধান। এটা আমার টাইম পরে তদন্ত করব। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।
এমপি আনারের মরদেহের ছিন্ন ভিন্ন করে খুনিরা, মিলছে না খণ্ডিত অংশ। আলামত ধরে চলছে ফরেনসিক পরীক্ষা। পুলিশ বলছে হত্যার মাস্টারমাইন্ড ছিলেন আনারের বন্ধু আখতারুজ্জামান শাহিন। ডিবি জানিয়েছে হত্যার পর লাশ এমনভাবে খণ্ডিত করা হয়েছে যে বলতে গেলে নেই মরদেহের কোনো অস্তিত্বই। কিলিং মিশনের প্রধান ছিল শিমুল ভুইয়া। এতে জড়িত সন্দেহে সিয়াম নামে আরও একজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। সেখানকার সিআইডি জানিয়েছে স্বর্ণ চোরাচালানের দ্বন্দ্বেই এই হত্যাকাণ্ড। এই সেই প্রাইভেট কার যেটিতে করে এমপি আনারের খণ্ডিত মরদেহ সরানো হয়। সিয়াম নামে একজন আটকের পর বিষয়টি নিশ্চিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। মরদেহ সরানোর দায়িত্ব ছিল সিয়ামের। 30 এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে ভাড়া করা হয় প্রাইভেট কারটি। বাংলাদেশের গোয়েন্দারাও বিষয়টি নিশ্চিত হয়েছে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় যান 12ই মে। সঞ্জীবা গার্ডেনে তাকে খুন করা হয় 13ই মে। পরদিন আনারের খণ্ড বিখণ্ড মরদেহ সুটকেসে করে ফ্ল্যাট থেকে বের করা হয়, যা তোলা হয় ভাড়া করা এই সাদা ক্যাবে। মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি, এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন যিনি করবেন উনি, এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। সেখানে তারা গিয়া যেই বাসাটায় তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে। সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানেও আরও 2 জনকে তারা হায়ার করে 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে সে গাড়ি চালক জানিয়েছেন 14 তারিখ এক নারী ও 2 পুরুষকে ট্রলি ব্যাগ সহ এক্সেস মলের সামনে নামিয়ে দিয়েছেন। অন্যদিকে সিআইডি সিসি ক্যামেরা ফুটেজ দেখে জানতে পারে নজরুল তীর্থের কাছে গাড়িটি 15 মিনিট দাঁড়িয়েছিল। সে সময় মরদেহের কাটা অংশগুলো কোথায় ফেলা হবে তা নিয়ে মিটিং হয়। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে যারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। এদিকে বাংলাদেশের ডিবি পুলিশ জানিয়েছে এমপি আনার হত্যায় বাংলাদেশে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা প্রত্যেকেই কিলিং মিশনের বিভিন্ন পর্যায়ে জড়িত। আমানুল্লাহ নামে যাকে গ্রেফতার করা হয়েছে তার আসল নাম শিমুল ভুইয়া। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভুইয়া নিজেকে আমানুল্লাহ নামে পরিচয় দিত। গ্রেফতার আরেকজন তানভীর ভুইয়া ও সাথে ছিলেন শেলেস্তা রহমান, যাকে দিয়ে এমপি হত্যার ফাঁদ পাতা হয় বলে ধারণা গোয়েন্দাদের। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এমপিরই বন্ধু ও মার্কিন পাসপোর্টধারী আখতারুজ্জামান শাহিন। কলকাতায় সঞ্জীবা গার্ডেন্সের ওই ফ্ল্যাট শাহিনই ভাড়া নিয়েছিলেন। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে, এবং তারা মানে যে এখানে যে মাস্টার মাইন্ড তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই 2টি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন হত্যার মোটিভ স্বর্ণ চোরাচালানের ভাগাভাগি নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে। আমাদের কাছে সুনির্দিষ্ট যখন আসবে সবকিছু তখনই আমরা বলবো। আপনারা যেমন শুনছেন আমরা শুনছি, এটা তো আমাদের তো তথ্য পেতে হবে এই সমস্ত কথা বলার জন্য। আমাদের কাছে এখনো সম্পূর্ণ কোনো তথ্য আসেনি। আমাদের কাছে সম্পূর্ণ তথ্য না আসলে আমরা এগুলি নিয়ে কথা বলতে চাই না। এ ঘটনায় কলকাতায় হওয়া হত্যা মামলার আসামি 7 জন। আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শেলেস্তা রহমান, সিয়াম, এছাড়াও মোস্তাফিজ, ফয়সাল ও জোবায়েরের নাম আছে মামলায়। কলকাতার 2 হোটেলের রেজিস্টারে পাওয়া যায় তাদের চেক ইনের তথ্য। কলকাতা পুলিশ জানিয়েছে বুধবার জব্দ করা লাল প্রাইভেট কারটিতে একাধিক মানুষের ফিঙ্গারপ্রিন্টও মিলেছে। গাড়ির ভেতরে বেশ কিছু আলামতও পাওয়া গেছে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছেই। একটি দেশ বিমান ঘাঁটি করতে চেয়েছিল, সরকার রাজি না হওয়ায় নানা সমস্যা চলছে। 14 দলের সাথে এক বৈঠকে সব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন মূল্যস্ফীতি এখন বৈশ্বিক সমস্যা, রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় 4.5 মাস পর জোটের নেতা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় 14 দলীয় জোটের বৈঠক। সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন জোট নেতারা।
গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার বদলে ক্ষমতা যাওয়ার টোপ তাকে দেওয়া হয়েছিল, কিন্তু কখনো সেই ফাঁদে পা দেননি তিনি। এখনো দেশ নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। তো চক্রান্ত এখনও আছে, যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হবে আমি জানি, কিন্তু আমি এটা পাত্তা দিই না, সোজা কথা। চলমান মূল্যস্ফীতি শুধু দেশের জন্য নয়, বরং বৈশ্বিক সমস্যা বলে উল্লেখ করেন সরকার প্রধান। রিজার্ভ নিয়ে চিন্তার কিছু নেই বলেও সবাইকে আশ্বস্ত করেন তিনি। এখন ইনফ্লেশনটা কমাতে পারলে তাহলে একটু মানুষের একটু স্বস্তি হতো। উৎপাদনের কোনো অভাব নেই, এবারেও আমাদের বোরো ধান খুব ভালো আসছে অলরেডি, বোরো হাওড়ে কাটা প্রায় শেষ। আমরা চেষ্টা করে যাচ্ছি দেশটা যেন সচল থাকে, এগিয়ে যেতে পারে। আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, বক্তব্যে আবারও তা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা যারা স্বাধীনতার সপক্ষ শক্তি, আমাদেরকে আরও সুসংগঠিত হয়ে আমাদের মানুষের কাছে, যে মানুষকে এই চেতনায় ফিরে আনতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যেন হেয় প্রতিপন্ন করা না যায়, সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সরকার প্রধান। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে মানুষকে হেয় প্রতিপন্ন করা, সেটাও করা হচ্ছে, সেটাকেই নজরদারিতে আনার জন্যই আমরা ব্যবস্থা নিয়েছি। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। 14 দলীয় জোটের নেতারা বলেছেন, এই জোটে নতুন কোনো দলের অন্তর্ভুক্তি মানা হবে না। তারা বলেছেন, বিগত নির্বাচনে জোটের নেতাদের আওয়ামী লীগ নেতারা হারিয়ে দিয়েছে। সাম্রাজ্যবাদের হানা, অর্থনৈতিক লুটপাট বন্ধ, সাম্প্রদায়িক শক্তির উত্থান, সকল বিষয়ে অবস্থান তুলে ধরে আগামী দিনে আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ থাকবেন বলেও জানিয়েছেন তারা। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে দূরত্বের কথা 14 দলীয় নেতারা বলতেন, এই বৈঠকের পর সেটা থাকবে না। রাতে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে 14 দলের নেতাদের বৈঠক শেষে নেতারা এসব কথা বলেন। 14 দলীয় জোটের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে 3.5 ঘন্টা বৈঠক করেন জোট নেতারা। জোটের প্রাসঙ্গিকতা, বিগত নির্বাচন সহ নানা ইস্যুতে তাদের কথা শোনেন প্রধানমন্ত্রী, দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। বৈঠক শেষে গণভবনের গেটে রাতে কথা বলেন নেতারা। রাজশাহীতে আমরা দেখলাম যে সেখানে আওয়ামী লীগ আমাদের নৌকার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করলো, এবং ইউনূস সাহেবের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতারা দাঁড়িয়ে তারা তাকে হারিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। পাইজভান্ডারী সাহেবের ব্যাপারে যেটা হয়েছে, এই সব ক্ষেত্রেই যদি 14 দলগুলোর প্রাসঙ্গিকতাকে যদি আপনারা বিবেচনায় না নেন, তাহলে পরে আমাদের ঐক্যবদ্ধতা নিয়ে আমরা এগোতে পারবো না। উনি বলেছেন যে না, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। দেশ চক্রান্তের ভিতরে আছে এবং সাংবিধানিক সরকারকে উচ্ছেদের চক্রান্ত অব্যাহত আছে। সাম্প্রদায়িকতা একটা বিরাট সমস্যা দেখা দিয়েছে, অর্থনীতিতে লুটপাটতন্ত্র, এইসব সমস্যা উল্লেখ করা হয়েছে। 14 দলীয় জোটে নতুন কোনো দলকে অন্তর্ভুক্ত করা হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানান নেতারা। আওয়ামী লীগের নেতৃত্বাধীন আমরা 14 দলীয় জোট, এরবার আমরা যারা আছি আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ হবে, একসাথে আমরা কথা বলবো। 14 দলীয় জোট কোনো অবস্থাতেই কাউকে এখানে ইন করার ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করব না, এবং আমরা সেই জোটে থাকবো না। ওবায়দুল কাদের বলেন, 14 দলের নেতাদের কথা শুনেছেন প্রধানমন্ত্রী, জোটে কোনো দূরত্ব থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি 14 দলকে, নিজেদের দলগুলোকে আরও সুশৃঙ্খল, শক্তিশালী, ঐক্য গড়ে তুলবেন, এ ব্যাপারে সবাই অঙ্গীকার করেছে। যে দূরত্বের কথাটা বলা হোক, সেটা আর থাকবে না। সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে ক্ষমতাসীনদের পাশে থাকবে জোট, জানান 14 দলের নেতারা। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
আইএমএফ এর পরিচালনা পর্ষদের সভায় বাংলাদেশের ঋণের কিস্তি ছাড়ের বিষয়টি উঠছে না, তবে সহসাই অর্থ ছাড়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। দেশগুলোতে বর্ধিত ঋণ অনুমোদনের জন্য আগামী 19 থেকে 31 মে পর্যন্ত আইএমএফ এর নির্বাহী বোর্ডের বৈঠক হওয়ার শিডিউল রয়েছে, যেখানে নেই বাংলাদেশের নাম। তৃতীয় কিস্তি ছাড়ের বিষয়ে আইএমএফ এর সাথে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের জানুয়ারিতে মোট $470 কোটি ঋণ অনুমোদন দেয় এই আইএমএফ। ঋণ অনুমোদনের পরপরই 2 ফেব্রুয়ারি প্রথম কিস্তির $47 কোটি 63 লাখ ছাড় দেয় সংস্থাটি। ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে অনুমোদিত $68 কোটি 98 লাখ ছাড় দেয় আইএমএফ। চলতি মে মাসে গেভিন সোমালিয়া ল্যাকসেমবার্গ অনুমোদন পেলে তৃতীয় কিস্তিতে বাংলাদেশ পাবে $1.15 বিলিয়ন, যা কিস্তিতে পূর্ব নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি। চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ আর অধিকাংশ ইউপি সদস্যের মেম্বারের অনাস্থা প্রস্তাবের নিয়ে বেশ কিছুদিন ধরেই অস্থিরতা চলছে টাঙ্গাইলের কালিয়া ইউনিয়ন পরিষদে। পরিষদের কার্যক্রম থেকে বিরত আছেন 10 ইউপি সদস্য। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের। অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদে এই হট্টগোল বিদেশে লোক পাঠানো নিয়ে। অভিযোগ, ইউপি চেয়ারম্যান টাকা নিলেও অনেককে বিদেশ পাঠাতে পারেননি, ফেরত দিচ্ছেন না টাকাও। চেয়ারম্যানকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন অভিযোগকারীরা। টাকা দেওয়া হয়েছে, এখনো তারা পাসপোর্টও নেই নাই, আবার টাকাও নেই। চেয়ারম্যান সাহেব অস্বীকার করছে যে আমি আপনাদের টাকা এবং কি পাসপোর্ট নেই, যার কাছে দিচ্ছেন তার কাছে যাবেন। বেশ কিছুদিন ধরেই অস্থিরতা চলছে কালিয়া ইউনিয়ন পরিষদে। বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ ইউপি চেয়ারম্যান জামাল মিয়ার বিরুদ্ধে। এর সাথে যোগ হয়েছে বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাৎ সহ আরও বেশ কিছু অভিযোগ। 12 সদস্যের মধ্যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা পরিষদের 10 জনের। অনাস্থা প্রস্তাব পাঠানো হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সরকারি বিভিন্ন দপ্তরে। চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পরিষদের কার্যক্রম থেকে বিরত আছেন তারা। প্যানেল চেয়ারম্যান নির্বাচন তিনি একাই করেছেন, মাসিক মিটিং করেন না, এমনকি টিসিবির কার্ড, কম্বল, 10 কেজি চাউলের কার্ড এবং সরকারি যে সমস্ত কাজকর্ম আসে এর একটাও সুষ্ঠু হয় না, সবগুলোর মধ্যে দুর্নীতি হয়েছে। টিসিবি কার্ডের বিষয়েও কিছু অনিয়ম আছে। উনি বললেন যে আমাদেরকে টাকা না দিলে ওরা কার্ড দিবে না। সেই ক্ষেত্রে আমরা অনেক মেম্বার টাকা দিতে অসম্মতি জানাই। মেম্বারকে একটি করে এই মুড়ে একটি করে টিউবওয়েল দেবে কথা বলে আপনার আইডি কার্ড, ছবি এবং কি মোবাইল নাম্বার নিয়েছে, আমরা দিয়েছি, কিন্তু সেই টিউবওয়েলগুলো আজ পর্যন্ত পাইনি। আমরা পাবলিককে কি বোঝাবো? ওয়ার্ড মেম্বার হিসাবে আমরা একটা সার্টিফিকেট সবাই আসছে আমার জন্য কাছে নেওয়ার জন্য, এই সার্টিফিকেটটা যদি চাই তাও আমাকে দেয় না, অসভ্য ভাষায় গালিগালাজ পারে। অনাস্থার বিষয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন জনপ্রতিনিধি। 3বার শ্রেষ্ঠ চেয়ারম্যান ছিলাম টাঙ্গাইল ডিস্ট্রিক্টের। আপনারা কি কেউ জানেন কোনদিন কেউর কাছ থেকে ঘুষ খেয়েছি? অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওনারা একটা অনাস্থা দিয়েছেন বিভিন্ন বিষয় উল্লেখ করে, তার প্রেক্ষিতে আমরা একটা তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছি। তদন্ত কর্মকর্তা তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। গত বছরের 17 জুলাই অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন জামাল মিয়া। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য। জাহিদ হাসান, যমুনা নিউজ। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জে চমক দেখিয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। জেন্ডার জটিলতা কাটিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন মুন্নি। শুধু অংশগ্রহণই নয়, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে অংশ নেওয়া 5 নারী প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। জয়ী হওয়ার পর থেকেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন এই প্রার্থী। মুন্নির এই জয়ে খুশি পরিবার ও দেওয়ানগঞ্জবাসী। আমাদেরকে নির্বাচনে জয়ী করলে আমাকে কিন্তু সবাই দেখবে। দয়া করে একজন মানুষ আরেকজন মানুষকে আপনাদের পাশে সেবা করার জন্য একটা সুযোগ দিবেন। এভাবেই মানুষের মৌলিক অধিকার আদায়ে নির্বাচনী প্রচারণায় ভোটারদের কাছে একবার সুযোগ চেয়েছিলেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। খালি হাতে ফিরিয়ে দেয়নি জামালপুরের দেওয়ানগঞ্জবাসীও। 5 নারী প্রার্থীর মধ্যে তাকেই নির্বাচিত করেছেন তারা। 27 বছর বয়সী তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার পরিবারের বাইরে জীবনের বেশি সময় কাটিয়েছেন। এলাকায় ফিরলে ব্যস্ত থাকেন জনসেবায়। সব সময় কাজ করেছেন অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে। একটু সন্তান যদি প্রতিবন্ধী হয়, বাপ মা কিছু কিছু ফ্যামিলি আছে, পরিবার আছে, তাদেরকে তাড়িয়ে দেয়। এইসব তো আমার খুব খারাপ লাগে দেখে। অনেক বৃদ্ধ মায়েরা আছে ঠিক মতন খেতে পারে না,
বৃদ্ধ বাবারা আসতে বয়স্ক সন্তানেরা ছেলে মেয়েরা জমি জমা লিখে নিয়ে তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দেয়। তো তাদের দুঃখ বেদনা দেখে আমার ভালো লাগে না। তাদের দুঃখ বেদনা দূর করার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আপদে বিপদে মানুষের কাছে ছুটে যান মুন্নি। এই কৃতজ্ঞতা বোধ থেকেই তাকে ভোট দেওয়া। মুন্নির বিজয়ে খুশি ভোটাররাও। আমি চাই আমার মেয়ে যেমন ঋতুহীনরা কাজ করছে কি তার চেয়ে ভালো কাজ করতে পারে। দীর্ঘদিন যাবত দেওয়ানগঞ্জ উপজেলায় মানুষের জন্য পাশে দাঁড়াইতেছে, মানুষের সেবা যত্ন করতেছে। সব মানুষকে ভোট দিয়ে দেখছি, এবার তোমাদের দিয়ে দেখবো যে তোমরা কি করতে পারো আমাদের এখানে। সাধারণ জনগণ তার উপর বিশ্বাস এবং ভালোবাসায় তাকে শিলাই প্রতীক মার্কায় তাকে ভোট দান করেছে। গত 21 মে ইভিএমে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার সেলাই মেশিন প্রতীকে 23,768 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মুসাম্মদ মাজাদা কলেজ প্রতীকে পেয়েছেন 21,184 ভোট। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। বীর মুক্তিযোদ্ধাদের হাতে বিশেষ স্মার্ট কার্ড তুলে দিল নির্বাচন কমিশন। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে সিইসি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। গণতন্ত্র চর্চার মাধ্যমেই সম্ভব মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধরে রাখা। অনুষ্ঠানে 104 জন মুক্তিযোদ্ধার হাতে তুলে দেয়া হয় এই বিশেষ পরিচয়পত্র। প্রস্তুত থাকবেন বীর মুক্তিযোদ্ধা জনাব। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিশেষ স্বীকৃতি দিল ইসি। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ছিল বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান। এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত মুক্তিযোদ্ধারা। আমি গর্বিত যে মুক্তিযোদ্ধাদের সম্মান বেঁচে থাকতে দেখে গেলাম। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুনে মুক্তির মন্ত্রে উজ্জীবিত হবে। তারা চায় যে তাদের যে জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিল সেটা তারা প্রমাণ করতে চায় এবং সেই সম্মানটা তারা পেতে চায়। এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করার মাধ্যমে ওনারা নিজেরাও সম্মানিত হয়েছে। নির্বাচন কমিশনাররা বলেন, দেরিতে হলেও মুক্তিযোদ্ধাদের এই পরিচয়পত্র দিতে পেরে কমিশন গর্বিত। একজন মুক্তিযোদ্ধাকে আমরা যদি মুক্তিযোদ্ধা পরিচয় দিতে না পারি তাহলে এটা আমাদের জন্য একটা অগৌরবের বিষয় হিসেবে থাকবে। আপনারা বাংলাদেশের সঙ্গে আপনাদের নাম জড়িত, বাংলাদেশের স্বাধীনতার সাথে আপনাদের নাম জড়িত। এটা আমরা কিছুটা হলেও আমাদের দায় জ্ঞাপন করতে পারি। সিইসি কাজী হাবিবুল আওয়াল মুক্তিযুদ্ধের মূল্যবোধ প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখার আহ্বান জানান। যে মূল্যবোধ নিয়ে দেশমাতৃকার স্বাধীনতার যুদ্ধে 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছেন, তাদের একটা প্রত্যাশা ছিল আমরা সেই প্রত্যাশার দিকে যেন এগিয়ে যেতে পারি নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে। নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট কার্ড পেতে হলে স্থানীয় উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করতে হবে। সাথে দিতে হবে মুক্তিযোদ্ধার প্রমাণপত্র। আপনাদের কার্ডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে রেশন বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে পানছড়ির মোহাম্মদপুর মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। ইউপি সদস্যের মারধরে আহত হন একই পরিবারের 3 সদস্য আমির হোসেন, ফারুক হোসেন ও পারুল বেগম। ভুক্তভোগীরা জানিয়েছেন, গুচ্ছগ্রামের রেশন বিতরণে দীর্ঘদিন ধরেই অনিয়ম বিতরণ করছিলেন প্রকল্প চেয়ারম্যান ও ইউপি সদস্য ইউসুফ আলী। বিকেলে রেশন বিতরণে অনিয়ম এবং গম না দেয়ার প্রতিবাদ করায় আমিরের উপর চড়াও হয় ইউসুফ। এ সময় বাধা দিতে গেলে পারুল ও ফারুককেও মারধর করে সে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় রাতে পানছড়ি থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ফারুক হোসেন, তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্ত ইউপি সদস্য। একে একে হারিয়ে যাচ্ছে বন্দরনগরীর সব জলাধার। কোথাও দখল, কোথাও ভরাট করে গড়ে উঠেছে আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা। চট্টগ্রামের শতবর্ষের প্রাচীন এবং ঐতিহ্যবাহী যে কয়েকটি জলাধার আছে, দখলদারদের থাবায় তাও এখন বিলুপ্তির পথে। সংরক্ষণে কার্যকর কোনো পদক্ষেপ নেই জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। এলাকার সৌন্দর্য বর্ধন, পানি সংকট দূর এবং মুসল্লিদের অজুর সুবিধার্থে চট্টগ্রাম মহানগরীর মধ্যমহালী শহরের বাকির আলী ফকিরের টেক এলাকায় এই জলাধারটি খনন করেছিলেন স্থানীয়রা। এলাকায় কারো মৃত্যু হলে দাফন করা হয় এটির পারে।
শত বছরের পুরনো জলাধারটি এতদিন অক্ষত থাকলেও সম্প্রতি এর একাংশ ভরাট করে চলছে ভবন নির্মাণ। ভরাটের সাথে জলাধারের একজন অংশীদার জড়িত থাকার কথা বললেও তা মেনে নিতে পারছেন না এলাকার মানুষ। এটি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। বিষয়তে 50,000 লোক এটা ব্যবহার করে, আর এই যে এখন তো কোনো ওয়াসার পানি নেই। এরিয়ার মানুষ সবাই এখানে পানি নিয়ে কাটিয়েছে, ব্যবহার করতেছে। 3 শতাধিক অংশীদার, কিন্তু লেনদেন বেচা কেনা অনেক হয়েছে এর মধ্যে, কিন্তু কেউ পুকুর ভরাট করতে পারেনি। এভাবে যদি দখল করতে থাকে মানুষ, একটা বিপর্যয়ের মধ্যে পড়বো আমরা। এই যে পুকুর দখল করতেছে, পুকুরে ঘর করতেছে, বিক্রি করতেছে, ওদের যথাযথ ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করতেছি। এটির মতো নগরীর আগ্রাবাদ ঢাবা, আসকার দিঘি, ভেলুয়ার দিঘি সহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী সব দিঘি ও জলাধার ধীরে ধীরে ভরাট এবং দখল হয়ে যাচ্ছে। পরিবেশ সুরক্ষায় জলাধার সংরক্ষণে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি সবার। এই যে পাশে যে বুড়ির দিঘি, তার পাশে আরেকটা দিঘি, সবগুলো তো আপনার ভরাট গেছে। এখন দিঘি বললে তো আমাকে পাগল বলবে। আজকের দিঘিও আছে, একসময় বহু লোকে ব্যবহার করছে, এখন ব্যবহার কমে গেছে, ময়লা আবর্জনা হয়ে গেছে, সাইডে বাইডে অনেক স্থাপনা উঠে গেছে। এটা বৈধ বলতে আমরা জানি না। দিঘি ছিল, পুকুর ছিল, এগুলো সবগুলো দখল হয়ে গেছে বলা যায় অনেকটা। ওখানে বাড়ি উঠেছে, ফ্ল্যাট উঠেছে, এগুলোই হচ্ছে মানুষ বসবাসের জন্য এগুলো তৈরি করে ফেলছে। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের মতে বেসরকারি হলেও জলাধার ভরাট শাস্তিযোগ্য অপরাধ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। ব্যক্তি মালিকানাধীন পুকুরও যদি হয়, সেটিও কিন্তু আমরা ভরাট করতে দেই না, এবং যদি কাউকে পাওয়া যায় তাহলে তাদেরকে কিন্তু জলাধার আইনে আমরা কিন্তু জলাধার সংরক্ষণ আইনে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 65 দিনের জন্য চলছে বঙ্গোপসাগরের সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভোলা থেকে আমাদের সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জানবো তার মাধ্যমে বিস্তারিত। জুয়েল, নিষেধাজ্ঞা কতটুকু মানছেন জেলেরা, আর সরকারের পক্ষ থেকে তাদের যে চাল দেওয়ার কথা ছিল সেটি তারা ঠিকঠাকভাবে পাচ্ছেন কিনা একটু বিস্তারিত জানাবেন আমাদের। রেজা, 20 মে থেকে কিন্তু 65 দিনের এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এটি কিন্তু চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। আসলে মূলত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ইলিশের প্রজনন, উৎপাদন ও সংরক্ষণের লক্ষ্যে মূলত এই 65 দিনের এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে সাগরে মাছ শিকারের উপর। আর আসলে আজ কিন্তু চলছে 4th দিনের মতো এই নিষেধাজ্ঞা, এবং আমরা ভোলার যে 7 উপজেলার বিভিন্ন ঘাট রয়েছে আমরা কিন্তু সেখানে খবর নিয়েছি, এবং যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে এখন কিন্তু আসলে কোনো জেলে কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু সাগরে মাছ শিকার করতে যায়নি। তবে এছাড়াও কিন্তু আরেকটি বিষয় হলো, প্রতিবারই কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যায়, সেটি হলো যে যখন নিষেধাজ্ঞা শুরু হয় সাগরে তখন কিন্তু কিছু ট্রলার মালিক এবং রয়েছে এবং আড়তদার রয়েছে যারা আসলে জেলেদেরকে উচ্চ লাভের আশায় তাদেরকে আসলে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করতে পাঠায়। কিন্তু এবার আসলে এখন পর্যন্ত কোনো জেলে যায়নি। আর এছাড়াও কিন্তু আসলে 26 তারিখে কিন্তু একটি ঝড়ের সম্ভাবনা রয়েছে, যার কারণে হয়তোবা এখন পর্যন্ত কোনো জেলেদেরকে তারা সাগরে পাঠাতে পারেনি। আর নিষেধাজ্ঞা এখন পর্যন্ত সফলভাবেই চলছে। আরেকটি বিষয় হলো, জেলায় আসলে প্রায় 7 উপজেলায় লক্ষাধিক জেলে রয়েছে যারা সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। এর ভিতরে কিন্তু সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা কিন্তু রয়েছে প্রায় 59,000। তো এবছর কিন্তু এই 59,000 জেলেই কিন্তু 86 করে চাল দেওয়া হবে, চাল পাবে, কিন্তু এখন পর্যন্ত চাল বিতরণ শুরু হয়নি। তো আমাদের সাথে মৎস্য কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু এই চাল বিতরণ শুরু, সেই কার্যক্রম শুরু হবে। সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ জুয়েল সাহা বিকাশ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার ডিমের বাজারের পরিস্থিতি জানাতে চাই। সেটি জানাতে বগুড়া থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মেহেরুল সুজন। জানবো তার মাধ্যমে বিস্তারিত। সুজন, বাজারে ডিমের সরবরাহ কেমন দেখছেন এবং দামটি আসলে কেমন, সেটি নিয়ে ক্রেতা বিক্রেতারা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন?
রেজা, ডিমের সরবরাহ কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে বগুড়ার বাজারগুলোতে বেশ কম। পাইকারি কিংবা খুচরা সব জায়গাতে কিন্তু ডিমের সরবরাহ আমরা কম দেখেছি। এর মাঝখানে আপনি নিশ্চয়ই জানেন যে গত 7-8 দিনের মধ্যে 3 দিন বগুড়ার 3টি হিমাগারে অভিযান চালিয়ে প্রায় 8 লাখের বেশি ডিম কিন্তু স্থানীয় প্রশাসন জব্দও করেছিল। এরপরও কিন্তু বাজারে সরবরাহটি স্বাভাবিক হওয়ার কথা যেটি, সেটি কিন্তু এখনো হয়নি। আমি গতকালকেও ডিমের বাজারে ঘুরেছি, আজকেও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে তারা মূলত ডিলারদের কাছ থেকে ডিম সংগ্রহ করেন, বগুড়ার যারা ব্যবসায়ী রয়েছেন পাইকারি বা খুচরা। তো সেই ডিলাররা তাদেরকে আসলে গত কয়েক সপ্তাহ ধরে বলছেন যে উৎপাদকরা, অর্থাৎ যারা উৎপাদন করছেন ডিম, তারা কিন্তু ডিমের যে সরবরাহ সেটি কমিয়ে দিয়েছেন, যে কারণে ডিলাররাও ব্যবসায়ীদের কাছে পৌঁছাতে পারছেন না, এরকম তথ্য জানাচ্ছেন। এবং আজকেও কিন্তু সেই একই অবস্থা। আজকেও ব্যবসায়ীরা বলছিলেন যে সরবরাহের যে ঘাটতি সেটি কিন্তু এখনো একই অবস্থায় রয়েছে। এর পাশাপাশি মাঝখানে যে গত এক সপ্তাহে প্রায় 8 লাখের বেশি ডিম বগুড়ায় উদ্ধার করা হলো হিমাগার থেকে, যেগুলো আসলে কৃত্রিম সংকটের জন্য কিছু ব্যবসায়ী মজুদ রেখেছিলেন হিমাগারগুলোতে, সেগুলো কিন্তু বগুড়ার বাজারে সরবরাহের নির্দেশ দেওয়া হলেও অনেক ব্যবসায়ী এর সিংহভাগ ডিম কিন্তু বগুড়ার বাইরে সরবরাহ করেছেন, যে কারণে বগুড়ার বাজারে সরবরাহের জায়গাটি যতখানি স্বাভাবিক হওয়ার কথা ততখানি স্বাভাবিক কিন্তু হয়নি। এর পাশাপাশি দাম এখন কিন্তু 48 টাকা হালি, অর্থাৎ 12 টাকা পিস হিসেবে প্রত্যেকটি ডিম বগুড়ায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে 9.5 টাকায় কোম্পানিগুলো বিক্রি করলেও কিন্তু কয়েক হাত বদলের উপর এটি আসলে অনেকখানি দাম বেড়ে যাচ্ছে। পাশাপাশি ক্রেতারাও কিন্তু এই দাম নিয়ে এখনো হতাশ। রেজা, সেই খবর বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ মেহেরুল সুজন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কোরবানির ঈদ উপলক্ষে তোড়জোড়ে চলছে নরসিংদীর খামারগুলোয়। দিন রাত পশু পরিচর্যা করছেন খামারি ও শ্রমিকরা। বলছেন স্টেরয়েডের বদলে দেশীয় খাবার দিয়েই গরু মোটাতাজা করা হচ্ছে। হাটবাজারে ভারতীয় গরু যাতে না আনা হয় সেদিকে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন খামারিরা। কোরবানি সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নরসিংদীর খামারিরা। খামারিরা বিভিন্ন হাট থেকে কিনে আনেন গরু, তারপর 1 বছর ধরে লালন পালন করেন তারা। গরু মোটাতাজা করতে দেশীয় খাবার বাদে কোনো স্টেরয়েড ব্যবহার করা হয় না বলে দাবি তাদের। 24 ঘন্টা এখন দিচ্ছি, 24 ঘন্টা কোনো ব্যাপার না। যে গরুগুলো আমরা বছর পেলে লালন পালন করছি, যদি আমরা বেচতে পারি আলহামদুলিল্লাহ। দানাদার খাবার দেয়, আবার বিকালে বেড ঠেলে দেয়, আবার হচ্ছে রাতে 8টার দিকে 7টার দিকে ঘাস দেয়। আমরা সবচেয়ে বড় শাহিওয়াল হলো 800 প্লাস ওজন তার লাইভ ওয়েট, এবং যেটি অস্টাল আছে এটা আমাদের 850 প্লাস হয়ে গেছে ইতিমধ্যেই। খামারিরা বলছেন পশু খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরু লালন পালনের খরচ আগের চেয়ে বেড়েছে। তবে ভারতীয় গরু বাজারে না আসায় লাভের ব্যাপারে আশাবাদী তারা। খাদ্যর মূল্য সব কিছুই বাড়তি, শ্রমিকের বেতন, বিদ্যুৎ বিল সবই কস্টিং আছে। তো আমাদের এখন এই বছর আমরা 580 টাকা প্রতি কেজি লাইভ ওয়েটে আমরা বিক্রি করছি। 75,000 পশুর চাহিদার বিপরীতে জেলায় এবছর কোরবানির জন্য পশু প্রস্তুত রাখা হয়েছে প্রায় 88,000। হাট নির্ধারণ করা হয়েছে 27টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। স্বামীর টাকা পয়সা জব্দ করতে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা খেলেন পুলিশের হাতে। রুমা আক্তার নামের এই নারী স্বামী কাউসার আহমেদের ব্যাগে ইয়াবা রেখে নিজেই 999-এ ফোন দেন। পরে ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ রুমা আক্তারকেই গ্রেফতার করে। জানায় পরকীয়ার জড়িয়ে যাওয়ায় রুমা প্রবাস ফেরত স্বামীর টাকা হাতিয়ে নিতেই তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করে। 12 বছর আগে বিয়ে হয় সৌদি প্রবাসী কাউসার ও রুমার। বিয়ের পর থেকেই কাউসার জানতে পারেন তার স্ত্রী পরকীয়ায় আসক্ত। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া লেগেই থাকত। রুমা তার পরিবারের অভাব অনটনের কথা বলে কাউসারের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা ফেরত চাইলেই আত্মহত্যার হুমকি দিতেন রুমা। কাউসার তার সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার চালিয়ে যেতে থাকেন। সে 6 বার ফাঁসিতে গেছে, মানে আমাকে সে দুর্বল বানানোর জন্য। আমি তাকে যখনই বলি যে আমার টাকা পয়সার ব্যবস্থা করে দাও, টাকা পয়সাগুলি এনে দাও, তোমার বোনেও নিছে এইগুলিও পাইতেছি না, তোমার টাকা তুমি দিতেছো না, তখন সে কি করে, মানে তার একটু কথা বললেই সে ফাঁসিতে লটকাবে। আমি ওকে বললাম যে আমি তো আগামীকালকে আমার ফ্লাইট, আমি চলে যেতে যাচ্ছি। তো আমার ওয়াইফে বললো না, তুমি যদি চলে যাও তাহলে তোমার ছেলেটাকে নিয়ে আমি অন্য একজনের সাথে চলে যাব। তো আমার ছেলের দিকে তাকে স্যাক্রিফাইস করে তো আমি আর বিদেশটা যাই নাই। দেশে এসে ব্যবসা শুরু করতে চাইলে টাকার জন্য রুমাকে চাপ দেন কাউসার। টাকা যাতে দিতে না হয় সেজন্যই স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ফন্দি আটেন রুমা। নিজেই 14 পিস ইয়াবা কিনে কৌশলে স্বামীর ব্যাগে রেখে 999-এ কল দেন।
দুইজন এসআই আমাদের বাসায় আসে, তো স্যাররা খুব সুন্দরভাবে এন্ট্রি দিয়েছে আমাদের রুমে, বললো যে আমরা রুমটা একটু চেক করবো। তাই আমি বললাম স্যার প্লিজ আপনি চেক করেন। চেক করার পরে স্যাররা বললো যে আমাদের হাতে কিন্তু কিছু নয়, আমরা সুন্দর করে ভিডিও করতেছি। দে আর ভেরি গুড, আই লাভ দেম অ্যান্ড আই রিয়েলি রেসপেক্ট। তো ওরা চেক টেক করার পরে আমার ওয়াইফে বলতেছে যে ব্যাগের মধ্যে দেখেন ব্যাগে, তো ব্যাগের জিপারটা খোলা হয়েছে, তখনই এটার ভিতরে একটা কাগজ দিয়ে মোড়ানো রাখছিল। তো এটা খুলে দেখে এটা 14 পিস ইয়াবা। তেজগাঁও থানার ওসি জানালেন, পরিচয় গোপন করে আসামি পুলিশকে ফোন দিয়ে জানান পশ্চিম নাখালপাড়ার বাসাটিতে এক যুবকের কাছে ইয়াবা আছে। পুলিশ সেখানে গিয়ে জানতে পারে স্বামীকে ফাঁসাতে স্ত্রী ইয়াবা কিনে এমন ঘটনা সাজান। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে বিষয়টি সন্দেহজনক হলে এই নারী স্বীকার করে যে এই ব্যক্তি তার স্বামী এবং তাদের মাঝে দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে বিবাদ আছে, অর্থনৈতিক লেনদেনের কারণ আছে, দুজনকে সন্দেহ করে এসব কারণে সেই স্বামীর টাকা দিয়েই ইয়াবা কিনে স্বামীকে ফাঁসিয়ে দিচ্ছিল। যখন আমরা এই বিষয়টা জানি তখন এই নারীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ইয়াবা কোথা থেকে কিনেছে সেই ব্যক্তিকেও কিন্তু আমরা অ্যারেস্ট করি। পরে রুমা আক্তার ও ইয়াবা বিক্রেতা জাকিরকে গ্রেফতার করে থানা পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কবির বাল্যস্মৃতি বিজড়িত দরিরামপুর নজরুল একাডেমি মাঠে চলছে ৩ দিনব্যাপী নজরুল জন্ম জয়ন্তী মেলা। তীব্র গরমে প্রথম দিনই জমে উঠেছে মেলা। দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে। এই মেলা বরাবরই থাকে উৎসব আমেজে মুখরিত। এই মেলার জন্য অপেক্ষায় থাকে ত্রিশালের মানুষ। জাতীয় কবির জন্ম জয়ন্তীতে এই মেলার আয়োজন করা হয় দরিরামপুর নজরুল একাডেমি মাঠে। কবি এই স্কুলেই পড়তেন, খেলতেন এই মাঠেই, তাই তার স্মৃতিকে ধরে রাখতে প্রতি বছর এই মেলার আয়োজন। ঘুরতে আসছি, এখনো কিছু কিনি নাই, এবারই ফার্স্ট আসছি, ঘুরে ঘুরে দেখবো, কিছু ভালো লাগলে কিনবো। এই তো প্রতি বছর মেলায় হয়, মেলায় আসি, বা প্রতি বছর আমাদের জন্য একটা উপহার আর কি, খুবই ভালো লাগে। মেলাতে আসছি, অনেক ভালো লাগতেছে, কিন্তু দাম অনেক বেশি। দোকানিরা খেলনার পসরা নিয়ে বসেছে, কারুপণ্যের স্টল, বাঁশের বাঁশি, জাদু প্রদর্শনী সহ রয়েছে বাহারি আয়োজন। নিত্য প্রয়োজনীয় ও গৃহস্থলী সামগ্রীরও রয়েছে কয়েকটি স্টল। ছোটবেলা আব্বার লগে আইতাম না, আইলে দেখতাম খুব মেলা, নাতি নতুন লই আইসি, দেখলাম ঘুরে গাইরে দেখলাম। ফ্যামিলি নিয়ে আসি আর কি, একা আসি, ফ্যামিলি নিয়ে আসি, এসে কেনাকাটা করতেছি, যে আজকেও আসলাম। আমি আম্মু কিনে মেলায় ঘুরতে আসি, আমার অনেক কিছু পছন্দ হয়েছে, আমি ক্যারাম নেব। শিশুদের বিনোদনের জন্য বসেছে বিভিন্ন ধরনের রাইড। ক্রেতারা স্টল ঘুরে ঘুরে কাঙ্ক্ষিত পণ্যটি কেনার চেষ্টা করছেন। ব্যবসায়ীদের আশা এবার বেচা কেনা জমবে ভালো। এই মেলা ঐতিহাসিকভাবে প্রায় আমি দীর্ঘদিন 30 বছর উপরে ঘুরতে আসি। মেলা আমরা প্রতিবারে বসি, এই মেলা আশা করি প্রতি মেলায় ভালো বেচা কিনা, এবার আশা করি ভালো বেচা কিনা। মেলা চলবে 25 মে পর্যন্ত। উপজেলা নির্বাচনের কারণে নির্ধারিত সময়ে 2 দিন আগেই শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই মেলা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে পূর্ণিমা তিথি সাধু মেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির বাউল কুঞ্জে 58তম এই আসরের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর পর বাউল দলের বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন। আসরের পরিকল্পনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। এছাড়াও কণ্ঠশিল্পী ফরিদা পারভিন সহ বিভিন্ন জেলার বাউল শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার 83টি দলিলের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন। একই সাথে 33টি অ্যাকাউন্টের ফ্রিজের নির্দেশনাও দেওয়া হয়েছে। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট, স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ পেয়েছে দুদক। এছাড়াও 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য মিলেছে। আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। সাবেক আইজিপি বেনজির আহমেদের স্থাবর সম্পত্তি ক্রোক ও অস্থাবর সম্পত্তি ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। তবে তার কী পরিমাণ সম্পদ তা নিয়ে মানুষের কৌতূহলের যেন শেষ নেই। বৃহস্পতিবার বেনজির ও তার পরিবারের 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিলে তাদের সম্পদের পরিমাণ সম্পর্কে তথ্য বেরিয়ে আসে।
সেখানে দেখা যায় গোপালগঞ্জের শাহপুরে বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের নামে প্রায় 13 একর জমি, যার দলিল মূল্য 1,28,00,000 টাকা। সেখানে বেনজিরের নামে আছে 41% জমি, যা কেনা 3,75,000 টাকায়। গোপালগঞ্জে বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে আছে 4 একর 38% জমি, যার ক্রয় মূল্য প্রায় 40 লাখ টাকা। জিশান মির্জার প্রতিষ্ঠান সাউদার্ন বিজনেসের নামে কেনা জমি 3 একর 18 শতক, যার ক্রয় মূল্য 29 লাখ টাকা। গোপালগঞ্জে বেনজিরের নামে আছে 55 শতক জমি, যার দাম 5.5 লাখ টাকা। সেখানে স্ত্রীর নামে থাকা 6.5 একর জমির দাম 62 লাখ। জিশান মির্জার নামে আরও আছে 6.5 লাখ টাকার জমি। গোপালগঞ্জে 8 দলিলে বেনজিরের নামে কেনা আছে 89,85,000 টাকার জমি। সেখানে স্ত্রী জিশান মির্জার সাভানা ফার্মের নামে 21 দলিলে কেনা 2,34,70,000 টাকার জমি। জিশান মির্জার সাভানা পার্ক অ্যান্ড রিসোর্টের নামে 13 দলিলে আছে 85,61,000 টাকার জমি। জিশান মির্জার সাভানা ফার্মের নামে বিভিন্ন মৌজায় আছে 2 একর 15% জমি, কেনা প্রায় 16 লাখ টাকায়। সাভানা এগ্রোর নামে 9 দলিলে কেনা প্রায় 20 একর জমি। এসব জমির দলিল মূল্য প্রায় 1.5 কোটি টাকা। সাভানা ন্যাচারাল পার্কের নামে 3 দলিলে আছে 4 একর জমি। এই জমির দলিল মূল্য প্রায় 30 লাখ টাকা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেনজিরের নাতি ও মেয়েদের নামে 3 দলিলে আছে 15 লাখ টাকার জমি। কোটালীপাড়ায় ও বেনজিরের স্ত্রী 3 মেয়ে ও স্বজনদের নামে 8 দলিলে কেনা প্রায় 85 লাখ টাকার জমি। সেন্ট মার্টিনে 5 দলিলে বেনজির কিনেছেন 2.5 একর জমি। এসব জমি দলিল মূল্য প্রায় 64 লাখ টাকা। ইনানিতে 3 মেয়ের নামে আছে 72 শতক জমি। 4 দলিলে থাকা এসব জমির বাজার মূল্য 47 লাখ টাকা। এছাড়া বেনজির ও তার স্বজনদের অস্থাবর সম্পদের মধ্যে ফ্রিজ করা হয়েছে সিটি ব্যাংকের 3টি, কমিউনিটি ব্যাংকের 4টি, আইএফআইসি ব্যাংকের 2টি, প্রিমিয়ার ব্যাংকের 3টি অ্যাকাউন্ট, ইউনিয়ন ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকে 2টি করে এবং ইসলামী ব্যাংক, এবি ব্যাংক ও প্রাইম ব্যাংকে 1টি করে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এছাড়া সিটি ব্যাংকে বেনজিরের 4টি ক্রেডিট কার্ড, সোনালী ব্যাংকে 4টি অ্যাকাউন্ট ও সঞ্চয়পত্র, আইএফআইসি ও ড্রাগন সিকিউরিটিজে 2টি বিও অ্যাকাউন্ট, সাউথ ইস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও ডাইনেস্টি সিকিউরিটিজে স্ত্রী ও মেয়েদের নামে 4টি বিও অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আদেশে বলা হয়েছে ফ্রিজ করা অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া যাবে, তবে কোনোভাবেই উত্তোলন করা যাবে না। এই আদেশ জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। বেনজির আহমেদ 2022 সালে 30 সেপ্টেম্বর অবসরে যান। 34 বছর 7 মাস চাকরি জীবনে তিনি বেতন ভাতা বাবদ আয় করেন 1,84,89,000 টাকা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। ইমাম রেজার মাজারে দাফন করা হয়। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্টকে শোকার্ত লাখো ইরানির আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এদিকে তেহরানের শাহ আব্দুল আজিম হাসানির মাজারে দাফন করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মরদেহ। 63 বছর আগে জন্ম নিয়েছিলেন যে শহরে, সেখানেই শায়িত হলেন চিরনিদ্রায়। কয়েকদিনের আনুষ্ঠানিকতা শেষে জন্মস্থান মাশহাদের ইমাম রেজার মাজারে দাফন করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মরদেহ। প্রেসিডেন্ট ছাড়াও হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত আরও 2জনকে দাফন করা হয় মাশহাদে। এ সময় রইসির স্বজন ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকাল থেকেই প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে সড়কে অবস্থান নেন মাশহাদের বাসিন্দারা। আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। জনসমুদ্রে পরিণত হয় সড়ক। 3 মিলিয়ন মানুষের ভিড় ঠেলে মরদেহবাহী গাড়ি মাজারে পৌঁছাতে সময় লেগে যায় কয়েক ঘন্টা। মাশহাদে নেয়ার আগে বৃহস্পতিবার সকালে তেহরান থেকে রইসির মরদেহবাহী কফিন নেওয়া হয় ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর বীরজান্দে। প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাতে শহরটিতে নেমেছিল শোকাহতদের ঢল। শোক র্যালিতে অংশ নিতে বিভিন্ন শহর থেকে কালো পোশাকে ছুটে আসেন ইরানিরা। পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে দাফন করা হয় তেহরানের দক্ষিণাঞ্চলীয় শহর রেতে অবস্থিত শাহ আব্দুল আজিম হাসানির মাজারে, যাতে অংশ নেন হাজারো ইরানি। দাফনের আগে শেষবার শ্রদ্ধা জানানো হয় তার দীর্ঘদিনের কর্মস্থল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাঙ্গণে। প্রয়াত এই কূটনীতিককে শেষ বিদায় জানান সহকর্মীরা। বুধবার রাজধানী তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় জানানো হয় প্রেসিডেন্ট রইসি সহ নিহত সবাইকে। তেহরান বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় জানাজা। লবি স্কয়ার থেকে শুরু হয় শোক র্যালি। পরে শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হয় আজাদি স্কয়ারে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।
রাফায় ইসরায়েলি অভিযান বন্ধের নির্দেশ চেয়ে দক্ষিণ আফ্রিকার করা আবেদনের উপর আজ রুল জারি করবে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। বৃহস্পতিবার বিচার আদালতের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়। গত সপ্তাহে আইসিজে বরাবর এই আবেদন করে দক্ষিণ আফ্রিকা। এ সময় ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষায় আদালতকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পরে এই আবেদনের উপর অনুষ্ঠিত হয় শুনানি। যুক্তিতর্ক উপস্থাপন করে ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকা। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ তোলা হয়। দক্ষিণ আফ্রিকার করা মামলায় এর আগেও ফিলিস্তিনিদের রক্ষায় ইসরায়েলকে যথাযথ পদক্ষেপ নিতে রুল জারি করা হয়েছিল, তবে তা অমান্য করেই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।